আগ্রা এমন নাম যে নিজেই এক ইতিহাস, যে নামে কল্পনায় ভেসে ওঠে প্রেমের এক অনুপম নিদর্শন, তাজমহল। আমাদের আগের ভিডিওটিতে আমরা তাজমহলের ইতিহাস বলেছি, কিন্তু আগ্রা তো শুধু তাজমহলের শহর নয়, মুঘল পরিবারের পদভারে প্রকম্পিত এক নগর। তাজমহল থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে আগ্রার দুর্গই ছিল মুঘলদের অন্দরমহল। ইতিহাসের নির্মাতা মানুষ, ইতিহাস নির্মাণ হয় তার সমকালে আর রচিত হয় আগামীতে, হয়তো শত সহস্র বছর পরে। কিন্তু কখনো কখনো ইতিহাসের এই অমোঘ বার্তাটি পাই 1000 বছর আগেও। তাই তো মহাভারতেও আমরা আগ্রাকে খুঁজে পাই অগ্রবন নামে। আগ্রার ললাটের রাজটিকা হয়তো পড়িয়েছে মোগলরা, কিন্তু এর ললাট লিখন তো মহাভারত কালেই লেখা হয়ে গিয়েছিল। রাজা বাদল সিং থেকে শুরু করে মারাঠাদের মহজ্জি সিন্ধিয়ার 700 বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এক দুর্গের নাম আগ্রা ফোর্ট। এর প্রতিটি লাল ইটে লুকিয়ে আছে কত শত ইতিহাস। এ দুর্গের দেওয়ালে, প্রাসাদের কোণে কোণে, খাসমহলে, শীষমহলে, এমনকি সবুজ বাগানে কান পাতলে যেন আজও ভেসে আসে হাজার হাজার সিপাহীর পায়ের শব্দ, ঘোড়ার খুরের আওয়াজ, মহারানীদের পরনের ভারী ভারী গহনার ছমছম শব্দ, ছুটে বেড়ানো রাজকুমারদের ছোট্ট ছোট্ট কোমল পায়ের শব্দ, আর বাদশাহদের জয় জয়কার। একদিন দুর্গটি হয়তো সম্পূর্ণ ছিল, কিন্তু আজ এর অন্দরমহলগুলি যেন খাঁ খাঁ করছে। আজ রাজাও নেই আর তাদের রাজপাটও নেই, কিন্তু তাদের গৌরবময় কিংবা নৃশংসতার কাহিনী বলে দিচ্ছে এই প্রাচীন ধরোহরগুলি। দর্শকদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি ভারতের এমন কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার, যা ইতিহাসের পাতায় কোথাও হারিয়ে গিয়েছে। এই সেই আগ্রা দুর্গ, যেখানে সব মুঘল সম্রাট ও তাদের পরিবারের ছিল বসবাস, যেখান থেকে শাসন করা হতো পুরো ভারতবর্ষ, যা বিস্তৃত ছিল বাংলা, আফগান, লাহোর ছাড়িয়ে আরও প্রসারিত। এখান থেকেই আকবর তার সাম্রাজ্যের বিস্তার করেছেন। শাসন করেছেন জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব সহ আরও সব রাজা। এ যেন অপ্রতিরোধ্য এক দুর্গ। শত্রুপক্ষের কেউ ঢুকে পড়লেও আর রক্ষে নেই। প্রাচীরের গায়ে ছোট ছোট ছিদ্র দিয়ে গরম তেল ঢেলে দেওয়া হতো। পিচ্ছিল হয়ে যাওয়া ঢালু পথ পার হয়ে দুর্গ দখল আর সম্ভব হতো না তাদের। চারিদিকে কয়েক স্তরের উঁচু প্রাচীর দিয়ে ঘেরা পুরো দুর্গ। তার বাইরে দিয়ে চারিদিকেই রয়েছে গভীর খাদ। জল ভরা এই খাদে সাঁতার কাটত কুমির, আর খাদ লাগোয়া সমতলকে পাহারা দিত সিংহ। এই সমস্ত বিপদ পেরিয়ে কেউ যদি দুর্গ পরিসরে প্রবেশ করেও ফেলে, তাহলে তাকে গরম তেল ও লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাগতম জানানো হতো। বিশাল প্রাচীর ঘেরা এই পথ এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে সৈন্যদের পায়ের শব্দ সারা মহলে প্রতিধ্বনিত হয়ে সতর্কবার্তা পৌঁছে দেয়। 3,80,000 বর্গমিটার মানে 94 একর দুর্গটির একটি অর্ধবৃত্তাকার পরিকল্পনা রয়েছে, যা যমুনা নদীর ডান তীরে সমান্তরালে অবস্থিত। এর দেওয়ালগুলি 70 ফুট উঁচু। এর চারিদিকে 4টি দরজা দেওয়া হয়েছিল। তার একটি খিজড়ি গেট, যা নদীর দিকে খোলা, অন্য দুটি দিল্লি গেট এবং লাহোর গেট। লাহোর গেট অমর সিং রাঠোরের নামে অমর সিং গেট নামেও পরিচিত। সবচেয়ে উল্লেখযোগ্য গেট, যার নাম দিল্লি গেট, যা পশ্চিম দিকে শহরের মুখোমুখি অবস্থান করছে। এই দিল্লি গেট সহ দুর্গটির বেশ কিছু অংশ আজ ভারতীয় সামরিক বাহিনীর অধীনে রয়েছে, যেখানে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। পর্যটকদের প্রবেশ পথ হিসেবে অমর সিং গেটটি ব্যবহার করা হয়। চতুর্থ গেটটি ছিল হাতিপোল নামের, যার দুই ধারে 2টি জীবন্ত হাতির সমান 2টি শ্বেত পাথরের হাতি স্থাপন করা হয়েছিল, আর তার উপর বিরাজমান রয়েছে শ্বেত পাথরের 2 সৈনিক। গেটটি নির্মাণ করা হয়েছিল বিশেষ কৌশলে, যা ভিতর দিকে 90 ডিগ্রি ঝুঁকানো রয়েছে, আক্রমণকারী যাতে হাতি সমেত দুর্গে কোনোভাবেই প্রবেশ না করতে পারে। যদিও বর্তমান দুর্গটির অধিকাংশই মুঘল আমলে নির্মিত, কিন্তু সেখানে 11 শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল। 1475 সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে ইট নির্মিত একটি সামরিক দুর্গ, যার নাম ছিল বাদলগড় কিলা। ইতিহাসে 1080 সালে
কালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায় যখন গজনবীর সামরিক বাহিনী এই দুর্গ দখল করে। রাজা বাদল সিং ছিলেন ভারতীয় শিকারবার রাজপুত। শিকারবাররা ছিলেন শ্রী রামচন্দ্রের যমজ সন্তানদের এক লবের বংশধর, তাই এদের রঘুবংশীয় বলা হয়ে থাকে। শিকারবার শব্দটি রাজস্থানের শিকার জেলার নাম অনুসারে দেওয়া হয়েছিল। এই জেলাটি শিকারবার রাজপুতদের দ্বারা স্থাপিত। এই শিকারবার রাজপুতরাই 823 সালে বিজয়গড় সিকরি নির্মাণ করেছিলেন, যা পরে বাবর খানুয়ার যুদ্ধে জয়লাভের পর বিজয়গড় সিকরির নাম বদলে তার নতুন নাম রাখে ফতেহপুর সিকরি। এই শিকারবার রাজপুতেরা ছিলেন অসীম পরাক্রমশালী বীর। এরা ছিলেন মুসলিম আক্রমণকারীদের কট্টর শত্রু। যুদ্ধের ময়দানে এরা কখনো আত্মসমর্পণ করেননি। বিজয় অথবা বীরগতি, এই ছিল তাদের মূল মন্ত্র। এদেরই একজন ছিলেন বাদল সিং। গোরা আর বাদল, এই দুই যোদ্ধার বীরত্বের কাহিনী পদ্মাবত, গোরা বাদল, পদ্মিনী চৌপাই ছাড়াও আরও কিছু ছড়ার বইতে পাওয়া যায়। দিল্লির আলাউদ্দিন খিলজি যখন রাজা রতন সিংয়ের পত্নী রানী পদ্মাবতীকে প্রাপ্ত করার উদ্দেশ্যে চিত্তৌরের ওপর হামলা করে এবং ছলের দ্বারা রাজাকে বন্দী বানায়, তখন রাজা রতন সিংয়ের সেনাপতি গোরা ও তার ভ্রাতুষ্পুত্র বাদল সিং আরও কিছু সৈন্য সাথে নিয়ে ছদ্মবেশে বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে প্রবেশ করে এবং রাজা রতন সিংকে উদ্ধার করে চিত্তর নিয়ে যায়। খিলজির সেনাবাহিনীর সাথে লড়াইতে গোরার মৃত্যু হয়। এই ছিল বাদল সিংয়ের ছোট্ট ইতিহাস, যা মুঘল ইতিহাসের ভারে তলিয়ে গেছে, কিংবা বলতে পারেন জেনে বুঝে ইতিহাসের পাতা থেকে সেই ভারতীয় শূরবীরদের নাম মুছে ফেলা হয়েছে। আজকের যে আগ্রা, তার পত্তন হয় সিকান্দার লোদির হাতে 1487 থেকে 1517। তিনি ছিলেন দিল্লির প্রথম সুলতান, যিনি তার রাজধানীকে দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেছিলেন। হুমায়ুন বাবরের আদেশে আগ্রা ফোর্ট দখল করে এবং তাতে থাকা কোহিনূর হীরা সহ প্রচুর ধনসম্পদ লুট করে। এরপর 1558 সাল আকবর আগ্রায় আসেন। তারই আদেশে এই দুর্গের নতুন রূপ দেওয়ার কার্য শুরু হয়। 4000 শ্রমিকের 8 বছরের কঠোর পরিশ্রমের ফল এই কেল্লা। আকবরের পছন্দের লাল হলুদ বেলে পাথর দিয়ে ইটের দেওয়ালগুলিকে মুড়ে ফেলা হয়েছিল। প্রবেশ করার পরেই যে প্রথম মহলটি রয়েছে, সেটি সেই সময় বাংলা মহল নামে নির্মাণ হলেও পরে জাহাঙ্গীর মহল নামে পরিচিতি লাভ করে। আকবর সেই সময় মহলগুলি নির্মাণ করেছিলেন বাংলা ও রাজস্থানের আদলে। মহলের বাইরে রাখা রয়েছে আকবর ও যোধাবাইয়ের পুত্র জাহাঙ্গীরের স্নানের জন্য তৈরি পাথরের এক বিশাল চৌবাচ্চা, যা ছোট্ট জাহাঙ্গীরকে তার দাদু অর্থাৎ যোধাবাইয়ের পিতা আমের রাজ ভার্মাল উপহার হিসেবে পাঠিয়েছিলেন। মহলে ঢুকতেই রয়েছে যোধাবাইয়ের মহল, তার জন্য বানানো হিন্দু মন্দির, আর রয়েছে যমুনামুখী আঙিনা। এই আঙিনার খিড়কি থেকেই তাজমহল স্পষ্ট দেখা যেত। আঙিনার মেঝেতে নির্মিত জল নিকাশি ব্যবস্থা আজকের আধুনিক ইঞ্জিনিয়ারিংকেও হার মানাবে। আকবরের শয়ন কক্ষটিতে ছিল শীত ও তাপ নিয়ন্ত্রণের সুবন্দোবস্ত। ফাঁপা দেওয়ালগুলির মাঝ দিয়ে শীতকালে উষ্ণ এবং গ্রীষ্মকালে শীতল জলের প্রবাহ চালিয়ে কামরাগুলির তাপ নিয়ন্ত্রণ করা হতো। এরপর রয়েছে শাহজাহানের মহল, যেখানে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব তাকে 8 বছর গৃহবন্দী করে রেখেছিলেন। জীবনের শেষ 8টি বছর তার এখানেই কাটে। শোনা যায় এখানেই তিনি তাজমহলের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। পরে তার শবকে নৌকার মাধ্যমে তাজমহলে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে কবর দেওয়া হয়। এখনকার আগ্রা ফোর্টের যে রূপ আমরা দেখতে পাই, তা শাহজাহানের দ্বারাই পুনঃসংস্করণ করা হয়েছিল। তিনি তার পছন্দের শ্বেত পাথর দিয়েই তার এই মহলটি নিজের মনের মতো করে গড়েছিলেন। লাল পাথর তার পছন্দের ছিল না, তাই সাদা পাথরে বিভিন্ন রঙিন পাথরের মিনাকারির কাজে তার মহলটিকে সাজিয়েছিলেন, লাগিয়েছিলেন ফোয়ারাও। এই দুর্গের ভিতরে রয়েছে একটি বিলাসবহুল শীষমহল, যা মার্বেলের উপর ছোট ছোট কাঁচ বসিয়ে রাজকীয় রূপ দেওয়া হয়েছিল। সেই সময় রাজার বিশেষ রানীরা এটিকে শাহী স্নানাগার হিসেবে ব্যবহার করতেন। এতে ছিল 2টি কামরা, আর ছিল মুঘলদের প্রসিদ্ধ হারেমের ব্যবস্থা, যেখানে শুধু মহিলারাই থাকতেন। বিভিন্ন রানী, মা, মাসি, পিসি, বোন, এমন মহলের বিভিন্ন মহিলা সম্প্রদায় তাদের বিশ্বস্ত দাসীদের সঙ্গে এই হারেমে থাকতেন। এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ ছিল। মুঘলরা বাগান পছন্দ করতেন, তাই ফুল ও ফলের বাগানও এখানে ছিল।
শাহজাহান তার দুই কন্যা জাহানারা ও রোশনারার জন্য বানিয়ে দিয়েছিলেন দুটি ছোট মহল, যা ছিল পালকির আদলে। শোনা যায় সেই সময় শাহজাহানের সমতুল্য কোনো রাজা না থাকায় তিনি তার কন্যাদের বিবাহের উপযুক্ত পাত্র খুঁজে পাননি। অবিবাহিত দুই কন্যা জাহানারা ও রোশনারা তার পিতার কাছেই এই হাভেলিতে থাকতেন। তাদের মন রাখতে পালকির আকারের মহল উপহার দিয়েছিলেন শাহজাহান। সেই কালে এখানে মিনা বাজারও বসত। মহলের মাঝের ময়দানে মহিলাদের প্রয়োজনীয় যাবতীয় প্রসাধনী, শাড়ি, গহনার দোকান থাকতো এই মিনা বাজারে। মিনা অর্থাৎ ছোট মেলার মতন সেজে উঠত এই সান্ধ্যকালীন বাজার। তাছাড়াও ছিল সাধারণ মানুষের জন্য দিওয়ানে আম, যেখানে শাহেনশাহ তার জনগণের সম্মুখে বসে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতেন। আর ছিল দিওয়ানে খাস, যেখানে শাহেনশাহ তার মন্ত্রীদের সাথে রাজকার্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। 1526 সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে বসবাস শুরু করেছিলেন। তখন তিনি এখানে একটি বাউলি অর্থাৎ সিঁড়িযুক্ত ইদারা বা কুয়া নির্মাণ করেছিলেন। তাছাড়াও এই দুর্গে ছিল দুইটি মসজিদ। এরপর বিভিন্ন সময় মারাঠা ও তাদের বিরোধীরা আগ্রা দুর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করে। 1761 সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করে এবং দুর্গ দখল করে নেয়। 1803 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা দুর্গ কবজা করে। বহুবার হাত বদল, এছাড়া 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় দেশীয় সিপাহী ও ইংরেজদের মধ্যে হওয়া সংঘর্ষের কারণে এই দুর্গের বিপুল ক্ষতি হয়। আকবর এখানে 5000-এর বেশি মহল নির্মাণ করিয়েছিলেন, যার অনেকগুলি শাহজাহান তাজমহলের রাস্তা নির্মাণের কারণে আর অনেক কটি ব্রিটিশরা তাদের ছাউনি নির্মাণের কারণে ধ্বংস করেছে।